থানাশিলের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ফুলের কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমরা তো এরকম না। এটা যদি হয় তাহলে আপনি হাজার হাজার কেন, লক্ষ লক্ষ কেন, কোটি কোটি পুলিশ কেন, প্রত্যেকের জন্য একজন পুলিশ একজন আর্মি নিয়োগ করো। আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আর যদি না হয়, না হওয়ার পরিবেশ যদি হয়, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না, আমরা এরকম কোন আরেকটা ফ্যাসিস্টের নির্বাচন হতেই দেব। আমি বললাম যে ভাই তাকে ধরাই দিচ্ছেন না কেন? সেই কথাটা যদি শুনেন তাহলে ভয়ঙ্কর হতাশার বাণী। হতাশার বাণী কি? যে যত বেশি জামাতকে, ছাত্র শিবিরকে যে যত বেশি গালিগালাজ করতে পারবে, যে যত বেশি অত্যাচার করতে পারবে, তার নমিনেশন তত কনফার্ম। কানে ইমেজিন, আপনি ভাবতে পারেন এটা তাদের দলের লোকদের কথা আমি নিজে শুনে তারপর বলছি। এটা আমি ইউনিভার্সিটিতে দেখতাম, আমার রাজশাহী ইউনিভার্সিটি ভাই এখানে আছেন, আমরা এই ইউনিভার্সিটিতে দেখতাম যারা দল চেঞ্জ করে এসে নতুন ভূমিকা পালন করে তারা অতিরিক্ত অত্যাচার করে। দুটা জিনিস প্রমাণ করার জন্য যে সে ফ্যাসিস্ট ছিল না, আমি আপনার খুব প্রিয় লোক, আর একটা হলো যত অত্যাচার করে তত বেশি সে ফোকাস হয়। এই দুইটা কারণে আমাদের সমাজে এই অবস্থাটা চালু আছে। আমি আশা করি, আমি হাবিব সাহেব, জনাব হাবিব সাহেবকে সম্মান রেখে বলছি, এই কথাটা ওনারও প্রত্যাহার করা উচিত এবং দল থেকে এটাকে এখন পর্যন্ত বিস্ময়ের ব্যাপার যেটা প্রতিবাদ জানানো হয়নি, তার মানে গোটা দল এটার সাথে একমত এখন পর্যন্ত। আচ্ছা, আপনি একজন সাংবাদিক হিসাবে বলি, ওনাকে আপনারা চেনেন না এরকম কেউ ওখানে থাকার কথা না, এবং উনি রাজনৈতিক দলের কর্মী না, উনি রাজনৈতিক দলের কোনো সেক্রেটারি না, উনি রাজনৈতিক দলের অ্যাডভাইজার। অ্যাডভাইজার মানে যিনি দল চালান, দলের চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাদেরকে যারা অ্যাডভাইস করেন তারাই তো অ্যাডভাইজার। এইটুকু তো বুঝি, আমি তো একেবারে খুব ভালো বোঝা কোনো মানুষ না। তো উনি যখন কথা বলেন তখন ওনার সামনে আবার যারা বসেন তখন ওনার এই কথা শুনে হাতে তালি দিচ্ছেন, এবং এই কথা বলার পরে এখন পর্যন্ত কিন্তু আমরা কেউকে দেখি নাই এই দল বা দলের পক্ষ থেকে কেউ থানাশিলের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ফুলের কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমরা তো এরকম না। আমি দুঃখিত যে এটা দুবার শোনালাম, খুবই দুঃখিত, আমি আপনাদের সময় নষ্ট করেছি। কিন্তু এই যে আমাদের একজন সাংবাদিক শ্রদ্ধেয় তিনি বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী তো ডিক্লেয়ার হয়েছে, আমি এই কথা আরো আগে প্রেস ক্লাবে বলেছি, আমাদের নির্বাচনের দরকার কি? কেউ তো ডেট দিয়ে দিচ্ছেন, বলছে হয় ডেট দেন, আমি ডেট দিয়ে দিব, আমি এই কথা বলেছি। এবার কেউ একজন বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট, তারপরে উপপ্রধানমন্ত্রী পর্যন্ত ভাগ হয়ে গেছে। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা কথা বলি, যখন রাস্তায় আমরা একসাথে আন্দোলন করতাম, আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াইছে তার খবর নাই, স্টেজে মারামারি দেখেছে আমার চোখের সামনে, যে মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে ওখানে মারামারি চলতেছে। দিস ইজ সিনারিও। আমি বলছি এটা নিশ্চয়ই আমি আপনার এই আপত্তি এবং আফসোসের সাথে, আপনার এই উদ্বেগ উৎকণ্ঠার সাথে আমি একমত, শুধু একমত, 100% একমত। এটা কি করে হয়? এবং আমরা তো কেউ ক্ষমতা নিয়েই নিয়েছি, আমরা বলে দিচ্ছি আমরা ক্ষমতায় গিয়ে কোনো সংস্কার রাখবো না, আমরা সব মুছে ফেলে দেবো। তাহলে আমি কি করে ওই দেশের, ওই দলের, ওই সরকারের প্রতি আস্থা রাখবো যে সরকারে গিয়ে সমস্ত সংস্কার ঝুলে ঠিক রাখা হবে? আমি লেভেল প্লেইং ফিল্ডের কথা বাউফলে আমার ভাইকে বলেছি, আমার এক মানে বয়োবৃদ্ধ কর্মী, বর্ষিয়ান কর্মী, কিন্তু কিছু কর্মী থাকে না পুরাতন কর্মী, ওনার দাড়ি অর্ধেক পেকে গেছে, প্রায় 50-এর উপরে, প্রায় 55 বা 60-এর কাছাকাছি ওনার বয়স। উনি আমাদের 19 জুলাইয়ের প্রোগ্রামে কেন গিয়েছেন? উনি 5 তারিখের বিজয় মিছিলে বাউফলে জামাতের ব্যানারে কেন উনি মিছিলে অংশগ্রহণ করেছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। এরপর ওনাকে প্রস্তাব করা হয়েছে, আপনাকে যুব দলের পক্ষ থেকে আমরা আসছি, আমাদের দলে আপনাকে অংশগ্রহণ করতে হবে, আপনাকে জামাত ছেড়ে দিতে হবে। আচ্ছা, আমি বলি, আমাদের এই দলের পক্ষ থেকে যিনি একজন চেয়ারম্যান আছেন, উনি তো বলেন যে এরকম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এরকম কিছু করলে তাকে দলের পক্ষ থেকে ধরিয়ে দেওয়া হবে, প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। আমরা কি এটা আশা করতে পারি না? আমি বাউফলে ওই ভাইকে দেখতে গিয়ে বলে আসছি যে হয় ওনার কথাটা সত্য, না হলে যারা এই কাজটা করেছেন তারা এই কাজটা সত্য না। তাহলে এই কাজটা যদি সত্য হয়ে থাকে তাহলে 18% কথাটা সত্য হইতে হবে। পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে তো দল থেকে তাকে ধরে নিয়ে থানায় সোপর্দ করা উচিত ছিল, আমরা তো তা দেখি নাই। তো লেভেল প্লেইং ফিল্ডের অর্থ কি এই যে ধানের শীষ নৌকা তো আর নাই? আমি আমার কথা বলছি না, ওনার কথাটা বলছি, হাবিবুর রহমান সাহেবের কথা বলছি, উপদেষ্টার কথা বলছি,
যিনি বলছেন নৌকা তো অন্যায়, ধানের শীষ তো আর কি হবে, দাঁড়িপাল্লায় ভোট দিতে যাবেন তো? দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ স্বাভাবিকভাবে বাড়ি ফিরবেন এই আশা করা যাবে? আপনি এই পরিস্থিতির জন্যই জামাত ইসলামী বলছে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন না, কালকে দেবেন। আমির জামাত এটাও বলেছেন যদি লেভেল প্লেইং ফিল্ড, বিচার, সংস্কার কালকে নিশ্চিত করতে পারেন, যে কালকে এটা আমরা নিশ্চিত করতে পারছি, জামাত ইসলামী তার পরের দিন নির্বাচনের জন্য প্রস্তুত। আর জামাত ইসলামী একমাত্র দল, এখনো চ্যালেঞ্জ করছি আমি, ছোট মানুষ আপনাদের বাউফলের, ওই যে আপনারা বলেন আপনাদের বাউফলের মানুষ, সেই হিসাবে বলছি, কিন্তু বাউফলের মানুষ তো বোঝেন একটু, আমাদের ওই যে বলে আর কি যে আমাদের মাথার নিচ পর্যন্ত ভালো, আমাদের তো এই সমস্যাটুকু আছে, ওই সমস্যাটুকু নিয়েই বলতেছি যে জামাত ইসলামী একমাত্র দল যারা 300 আসনে প্রার্থী দিয়ে ইতিমধ্যে আমরা আমাদের কাজ গুছিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ। আমি খুব অবাক হই, আমাদের সেই দলকে জিজ্ঞেস করে কেউ কেউ জামাত ইসলামী নির্বাচন প্রলম্বিত করতে চায়। আমি তখন জিজ্ঞেস করি আপনারা তো এখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে পারেন, কয় ভাই একটু সমস্যা আছে। তাই বললাম ওই সমস্যাকে ঠিক করেন, তারপর রাষ্ট্রের দিকে চোখ দেন। আমি আর একটা কথা এখানে একজন ভাই খুব সুন্দর করে বলেছেন, তার জবাবে বলি যে দেখেন আমরা কি নির্বাচন সুষ্ঠু আশা করি? নির্বাচন শুধুমাত্র প্রশাসনিক কাঠামো ঠিক করে, আপনি এক এক কেন্দ্রে না, এক এক ভোটারের জন্য একজন পুলিশ নিয়োগ করেও ততক্ষণ পর্যন্ত আপনি সুষ্ঠু নির্বাচন পাবেন না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার সংস্কার সম্পন্ন না করে, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার কর্মীদের মধ্যে চিন্তা, দৃষ্টিভঙ্গি, দর্শনের পরিবর্তন না নিয়ে আসবে। কারণ আপনি পৃথিবীর কোথাও এই নিয়ম পাবেন না, সম্ভব না, বাস্তব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী অনুশাসনের কথা বলেছে, জামাত ইসলামী যে ইসলামী রাষ্ট্রে, কল্যাণ রাষ্ট্রের কথা বলে, সেই রাষ্ট্রেও কি আমরা লক্ষ লক্ষ, হাজার হাজার অথবা কোটি কোটি আমরা কি পুলিশ নিয়োগ করব? নিশ্চয়ই না। বরং জামাত ইসলামী বলেছে প্রত্যেক নাগরিকই হবে সেনাবাহিনীর দায়িত্ব পালন করে, প্রত্যেক নাগরিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের দায়িত্ব পালন করে। আপনাদের মনে আছে 5ই আগস্টের পর 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ কোনো সরকার ছিল, রাস্তাঘাটে পুলিশ খুঁজে পাওয়া যাইতো? দেশটা চলছে না চলে নাই? শুধু চলে নাই না, আমার গাড়ি চেক করে 7 জায়গায় আটকাইছে। আটকানোর পরে গাড়ি চেক করছে, আমি কিছু বলি নাই, মাস্ক পরা তরুণেরা, ছাত্ররা এসে আমার গাড়ির সামনে দাঁড়াইছে। আমি বললাম ভাইয়া আমি শফিকুল ইসলাম মাসুদ। বলছে ভাই গাড়ি যেহেতু চেক করা হয়ে গেছে এখন বৈষম্য হবে না, একটু নামেন, আপনার সাথে একটা ছবি তুলি। আমি বললাম এইটা কিন্তু হবে না। বলছে না ছবি না তুললে আপনাকে যাইতে দেবো না। তার মানে এখন তোমাদের ক্ষমতা আছে, ক্ষমতা, আমি এটা জোকের জন্য বলি নাই, যে তখন কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম, তার মানে এটা একটা সিনারিও আমাদের সামনে রেখে গেছে তারা, যে জনগণ যদি সচেতন হয়, তারা যদি ইম্পার্শিয়াল হয়, দলের ঊর্ধ্বে ওঠে। দেখেন আমাদের একটা স্লোগান আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে, বাস্তবে কিন্তু আমরা প্রমাণ দিচ্ছি দলের, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, ব্যক্তির চেয়ে অন্যায়কারী আরো বড়। শুধু ব্যক্তি না, ব্যক্তির চেয়ে যে অন্যায় করে তার ধারে কাছে কেউ যেতে চায় না। পুলিশ তো পড়ে, নিজেরাই কথা বলে না। আমি তাদের 2-1 জনের সাথে কথা বলেছি, এইবার বাউফলে কথা বলে এসেছি। আমি বললাম যে ভাই তাকে ধরাই দিচ্ছেন না কেন? সেই কথাটা যদি শুনেন তাহলে ভয়ঙ্কর হতাশার বাণী। হতাশার বাণী কি? যে যত বেশি জামাতকে, ছাত্র শিবিরকে যে যত বেশি গালিগালাজ করতে পারবে, যে যত বেশি অত্যাচার করতে পারবে, তার নমিনেশন তত কনফার্ম। কান ইউ ইমেজিন? আপনি ভাবতে পারেন এটা তাদের দলের লোকদের কথা, আমি নিজে শুনে তারপরে বলছি। এটা আমি ইউনিভার্সিটিতে দেখতাম, আমার রাজশাহী ইউনিভার্সিটি ভাই এখানে আছেন, আমরা এই ইউনিভার্সিটি দেখতাম যারা দল চেঞ্জ করে এসে নতুন ভূমিকা পালন করে তারা অতিরিক্ত অত্যাচার করে। দুটা জিনিস প্রমাণ করার জন্য যে সে ফ্যাসিস্ট ছিল না, আমি আপনার খুব প্রিয় লোক, আর একটা হলো যত অত্যাচার করে তত বেশি সে ফোকাস হয়। এই দুইটা কারণে আমাদের সমাজে এই অবস্থাটা চালু আছে। আমি আশা করি, আমি হাবিব সাহেব, জনাব হাবিব সাহেবকে সম্মান রেখে বলছি, এই কথাটা ওনারও প্রত্যাহার করা উচিত এবং দল থেকে এটাকে এখন পর্যন্ত বিস্ময়ের ব্যাপার যেটা প্রতিবাদ জানানো হয়নি। তার মানে গোটা দল এটার সাথে একমত এখন পর্যন্ত। এটা যদি হয় তাহলে আপনি হাজার হাজার কেন, লক্ষ লক্ষ কেন, কোটি কোটি পুলিশ কেন, প্রত্যেকের জন্য একজন পুলিশ, একজন আর্মি নিয়োগ করো। আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আর যদি না হয়, না হওয়ার পরিবেশ যদি হয়, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না, আমরা এরকম কোন আরেকটা ফ্যাসিস্টের নির্বাচন হতেই দেব না। এরপরে আমাদের একজন গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জাতীয় সরকারের কথাই তো আমরা বলেছি, জাতীয় সরকারের জন্যই পিয়ার পদ্ধতি দরকার। দিস ইজ সলিউশন, ওনলি এবং ইজি সলিউশন। আপনি জাতীয় সরকারের কথা বলেন, আমি একজন গুরুত্বপূর্ণ ওই পার্টির, তাকে আমি খুব বিনয়ের সাথে জানতে চেয়েছি যে ভাই
আপনাদের চেয়ারম্যান সাহেব বলেন, আপনারা বলেন জাতীয় সরকার করবেন। তো জাতীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপরেখায় তো নিহিত আছে পিয়ার পদ্ধতির মাধ্যমে, যেখানে সকল ছোট ছোট দলগুলোকে, বড় দলগুলোকে, মাঝারি দলগুলোকে, যারা জনগণের মোটামুটি প্রতিনিধিত্ব করবে, জনগণ ভোট দিলে তো না বোঝা যাবে সে দল, ভোট না দিলে তো সে জোর করে ঢুকতে পারতেছে না। সুতরাং তাদেরকে আপনি বাদ দিবেন কেন? আপনি তো যখন আন্দোলন করেছেন শুধু আপনারাই বলেছেন ভাই ওটা একটা ব্যানার, আমার সামনে বলেছেন ভাই ওটা একজন ব্যক্তির দল, তো তাকে আপনি মঞ্চে নিয়েছেন, তো তাকে মঞ্চে নিয়েছেন, তার ব্যানারটা ব্যবহার করেছেন, তাকে কেন সংসদে ব্যবহার করার সুযোগ দেবেন না? এটা অবিচার, এটা অন্যায়, এটা বৈষম্য। বাংলাদেশ জামাত ইসলামী এই জায়গায় বলেছে আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে এই বৈষম্যের কবর রচনা করে একটা সুন্দর ইলেকশন আমরা করব। আমরা বলেছি পিয়ার পদ্ধতি ছাড়া আমরা ইলেকশন জনগণের এদেশে চায় না, এবং সেই ইলেকশন জামাত ইসলামী মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে আরো, এবং সিএসি আপনারা জানেন যে সিএসির সাথে আমাদের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি দেখা করেছেন। সিএসি বলেছেন যে আমাদের জীবন বাজি রেখে হলেও আমরা একটা সুন্দর নির্বাচন করব, আমরা এটার প্রতি আস্থা রাখতে চাই, কিন্তু সিনারিও আমাদেরকে প্রমাণ করতে হবে। আপনার প্রশাসন এখন পর্যন্ত কোথাও কোথাও তো এটা আছে, আমার কথা শুনলে থাকতে পারবেন, না হলে থাকতে পারবেন, আমার হুকুম মতো চললে আপনি এখানে থাকতে পারবেন, নাহলে আপনি থাকতে পারবেন না। সুতরাং সেই প্রশাসন, সেই প্রিজাইডিং অফিসার, সেই শিক্ষক বৃন্দ, সম্মান রেখে বলছি, যারা ফ্যাসিস্টদের নিয়োগ করা ছিল, তারা আমাকে আপনাকে এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন বা বলতে পারেন না, আমরা বলতে পারি, বা কেউ কেউ বলে তার মানে কি শত শত বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে, বা মাসের পর মাসে আমাদেরকে অপেক্ষা করতে হবে? আমরা বলছি না, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে না, কিন্তু বিচার সংস্কার এবং মিনিমাম লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়া ছাড়া আরেকটা নির্বাচন করে তো এরকম বাংলাদেশকে আমরা আবার বিপদের মুখে ফেলতে পারি না। সেই জায়গাটা জামাত ইসলামী নিশ্চিত করতে চায়। এই প্রশাসন পারবে কিনা এটা তো বলেছি, এই প্রশাসনকে পারতে হলে প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে প্রশাসনের মধ্যে পরিবর্তন হচ্ছে, এখনো সৎ, দক্ষ, দেশপ্রেমিক প্রশাসনিক লোকদেরকে গুরুত্ব না দিয়ে অধিকাংশ ক্ষেত্রে তেলবাজ প্রশাসনকে এখনো গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা প্রমাণ করে না আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে তারা করতে চান অথবা করতে পারবেন। এরপরে যেটা বলা হয়েছে, জি পিয়ার নিয়ে সর্বশেষ বলছি। এরপরে এনসিপি, এটা বাংলাদেশ, আমি বহুবার বলেছি, বাংলাদেশ জামাত ইসলামের জন্য এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার যে বাংলাদেশে কোনো কিছু যখন হয়, আমি ছাত্র অবস্থায় দেখতাম যে বাইতুল মুকাররম থেকে ওই তাবলিগের ভাইয়েরা যাচ্ছেন, তো রিকশাওয়ালা আমাকে বলতো দেখছেন স্যার জামাত কি পরিমাণে বাড়ছে। আমি বললাম কেন? বলছে সব জামাত স্যার। আমি বললাম তাবলিগ। বলছে না স্যার আপনি জানেন না, এর ওই গাছটিবোর্ডটার নিচে কান্দে মূলত এরা জামাত। এনসিপি বড় প্রোগ্রাম যখন হয় বলে যে সব শিবির জামাত সাপ্লাই দিছে। আবার শহীদ মিনারে ছোট প্রোগ্রাম হয়েছে, বলছে জামাতের সাথে সম্পর্ক খারাপ, তো লোক পাঠায় নাই। মানে বেচারারা বা কোন দিকে যাবে? আমি বেচারাদের হয়ে বলছি আর কি, যে জামাত ইসলামী ছাত্র শিবির এরকম ভাড়াটিয়া কোনো দল না। জামাত ইসলামী ছাত্র শিবির দেশের জন্য কাজ করে, সেই কাজটা যদি আমার একদম প্রতিপক্ষ করে আমি তার সাথে কালকে কাজ করতে রাজি আছি। সেই কাজটা যদি আমার জীবনের শত্রুও করে, আমার জীবনের শত্রুর সাথে গালাগালি বাদ দিয়ে আমাদের সাথে গলাগলি করে জামাত ইসলামী কাজ করে একটা জাতীয় সরকার বিনির্মাণের লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। এরপরে আমাদের আরেকজন ভাই যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমরা বগা সেতুর ব্যাপারে কাদা ছোড়াছড়ির কোনো সুযোগ নাই। আমি যতবার গিয়েছি, যতবার যোগাযোগ উপদেষ্টার কাছে গিয়েছি, আমি প্রতিবারই বের হয়ে সাংবাদিক বৃন্দ আমাকে কোশ্চেন করেছে, আমি বলেছি এটা ইজ নট ক্রেডিট শফিকুল ইসলাম মাসুদ, অ্যাবসলিউটলি ক্রেডিট হচ্ছে বাউফলবাসীর ক্রেডিট। বাউফলবাসী সচেতন হয়েছে, তারা এটাকে আওয়াজ তুলেছে। যারা আওয়াজ তুলে, আমি অনেক সময় ছাত্র জীবন থেকে বলে আসছি, এই বিল্ডিংটা যত গুরুত্বপূর্ণ, বিল্ডিং এর ফাউন্ডেশনটা তার চেয়ে গুরুত্বপূর্ণ। আপনি বিল্ডিং এর ফাউন্ডেশনটাকে অস্বীকার করে বিল্ডিং এর কৃতিত্ব নিতে পারেন না। সুতরাং যারা আওয়াজ তুলেছে এই বগা সেতু বাস্তবায়নের জন্য, তারা হচ্ছে মূল স্টেক হোল্ডার। আমি তাদেরকে সবসময় ধারণ করি এবং তাদেরকে আজকে আপনাদের মাধ্যমে তাদেরকে আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আর বাকি আমরা রাজনৈতিক কর্মী হিসেবে, তাদের সাধারণ একজন ভাই হিসাবে আমাদের যতটুকু করার আমরা করে যাচ্ছি, এবং আপনারা শুনে খুশি হবেন ইতিমধ্যেই সেখানে ডিপিটির জন্য সর্বশেষ উপদেষ্টা আমাকে বলেছেন যে আমি দ্রুত নির্দেশ দিয়েছি ডিপিটি আমাকে দেওয়ার জন্য। আর বাকি ওখানে ইতিমধ্যে সয়েল টেস্ট সহ পানির নাব্যতা, পানির শাসন এবং পাশের এরিয়া এরকোয়ার করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো ইতিমধ্যে আমাদের পটুয়াখালীর ডিসি সহ এখানকার প্রকৌশলী বরিশাল যে পরিষদ যে ইঞ্জিনিয়ার আছেন, তাকে ইতিমধ্যে নির্দেশনা আমার সামনেই আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে আমাদের সম্মানিত যোগাযোগ উপদেষ্টা, যে আমাকে বসিয়ে রেখে উনি ফোন করেছেন, ইঞ্জিনিয়ারকে আমাকে বসিয়ে রেখে সচিবকে ফোন করেছেন, আমাকে আমার সামনে উনি
বরিশালকে নির্দেশ দিয়েছেন ওখানকার কর্মকর্তাদের মাধ্যমে। তার মানে আমি বুঝতে পেরেছি যে ওনারা এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং দরদ নিয়ে কাজ করছেন, এবং আশা করি আমরা বগা সেতু দেখতে পাবো ইনশাআল্লাহ। এরপরে আপনারা এখানে আপনারা একটা বলেছেন যে আমি সেতুর কথা, ধান নদী খালের কথা বলেছি। আমি যখন বন সম্পদ মন্ত্রীর কাছে এবং এই যোগাযোগ উপদেষ্টার কাছে গিয়েছি, আমি সেখানে কিন্তু 4টা দাবি নিয়ে গেছি। আমাদের একদম পর্যন্ত, এই কুয়াকাটা পর্যন্ত আমি ওনাকে যখন 5-7টা বলেছি, তখন বলছে যে মাসুদ তোমার আর কিছু আছে নাকি? আমি বললাম যে আর একটা পয়েন্ট আছে। তখন বলেছে ওই পয়েন্টটা বলো। আমি ওই পয়েন্টটা হলো যে আমাকে রেল যোগাযোগ দিতে হবে। আমাদের বরিশালের এত মানুষ, এত জনশক্তি যদি ঢাকার সাথে কানেক্ট করা যায়, তাহলে বাংলাদেশকে চেঞ্জ করে দেওয়ার জন্য দক্ষিণাঞ্চল যথেষ্ট হবে। আর কুয়াকাটা পর্যন্ত আমি যখন ওনাকে বললাম, বললো যে মাসুদ আমাদের সময়সীমা তুমি জানো। আমি বললাম এইটা আমি কেমনে জানবো? বলতে আমাদের সময়সীমাতে লিমিটেড। আমি বললাম, তখন খুব বিনয়ের সাথে বললাম, আপনারা শুরু করে যেতে পারলে পরবর্তী রাজনৈতিক সংস্কারের এটা দায়িত্ব হয়ে পড়বে। আপনারা যদি শুরুই না করে যেতে পারেন, তাহলে দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকার এই বিষয়গুলো রাজনীতিকরণ করে দেখা যাবে যে আমরা একটা বিপদের মুখে পড়ে যেতে পারি। তখন উনি বললেন, আমাদের সময়ের মধ্যে তোমার কুয়াকাটা পর্যন্ত যে বিষয় তুমি বলেছো, লেন করার ব্যাপারে আমি দীর্ঘ কয়েক লেন করার ব্যাপারে আমি বলেছি। রেলের ব্যাপারে বলেছি যে রেল তো ইতিমধ্যে যে পর্যন্ত আসছে, সেটা যেন আমাদের এদিক পর্যন্ত এটাকে আরো ওয়াইড করে দেওয়া হয়, এটাকে সংযুক্ত করে দেওয়া হয়। উনি এটাও অত্যন্ত বিবেচনায় রেখেছেন এবং আমার সামনেই উনি কথা বলেছেন, এবং আমাকে পরবর্তীতে উনি বলেছেন যে সচিবের কাছে তুমি যাওয়ার সময় আমার সাথে তুমি চা খেয়ে দেখা করে যাবে। আমি গিয়ে সচিবের সাথে দেখা করে চা খেয়ে উনি অত্যন্ত আন্তরিকতার পরিচয় দিয়েছেন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আর যেটা বলছিলেন যে বন, আমাদের পরিবেশ সম্পদ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, ওনাকে আমার আরো আন্তরিক মনে হয়েছে। আমরা যখন আমাদের তেঁতুলিয়া নদীর বাঁধ নিয়ে কথা বলেছি, তখন আমরা এই পর্যটন এলাকার কথা ওনাকে বলেছি। তখন উনি সাথে সাথে ওনার সাথে যিনি কাজ করেন, অ্যাসিস্ট করেন, ওনাকে বলেন আমার ফাইলটা নিয়ে আসো। আমি দেখলাম যে ওনার আমাদের এই অঞ্চল সম্পর্কে ওনার একটা ভালো রিডিং আছে এবং এটা নিয়ে রিসার্চ করেছেন। উনি ইতিমধ্যে কিছু প্রস্তুতি নিয়েছেন। উনি একই কথা বলেছেন যে ভাই আমাদের তো সময় কম। আমি তখন ওনাকে একই কথা বলেছি, আপনারা শুরুটা করে দিয়ে যান, দক্ষিণ অঞ্চলকে আপনারা কিছু দিয়ে যান, আমরা ভবিষ্যতে সব আপনারা কিছু দিবেন, দক্ষিণ অঞ্চল সব কিছু দিবে ইনশাআল্লাহ। এটা আর ওনারা চেষ্টা করছেন। এরপরে যেটা সবশেষ আমি একটু যেতে চাই, সেটা হচ্ছে যে এখানে বলেছেন আপনারা ইসলামী দলগুলোর ঐক্য। ইসলামী দলগুলো সেই ঐক্যে থাকবে কিনা, এটার চেয়ে বড় কথা হচ্ছে ইসলামী দলগুলো ঐক্য করার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী পাইনিয়ার ভূমিকা পালন করছে। কারণ আমরা চাই শুধু ইসলামী দলগুলো না, আমি বলেছি সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে জানে আর কোনো অসৎ নেতৃত্ব, আর কোনো জনগণের বিরোধী নেতৃত্ব, জনগণকে শোষণ করে, জনগণকে শাসন করে, এরকম নেতৃত্ব না, জনগণের সেবক হবে, এরকম নেতৃত্ব যেন নিয়ে আসা যায়, সেটার জন্য আমরা ইসলামী দলগুলো সহ অন্যদের সাথে আমরা কথা বলছি, তারাও আমাদের সাথে কথা বলছে। এবং আমি আশা করি নির্বাচনের আরেকটু ম্যাচিউর হলে, ডেডলাইন আরেকটু কাছাকাছি আসলে এই ঐক্যের ব্যাপারটা আরেকটু ম্যাচিউর হবে। কারণ এটা আপনারা জানেন যে এটা একটা প্রক্রিয়ার ব্যাপার, এটা একটা প্রসেসের ব্যাপার, এবং এটা নির্বাচনের ডেডলাইনের সাথে সম্পর্কিত একটা ব্যাপার। এটা দিন না, ঘন্টায় ঘন্টায় এটা চেঞ্জ হবে। সুতরাং সেটার জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। সবশেষ এখানে যেটা আমাদেরকে বলেছিলেন যে আমাদের কাদা ছোড়াছড়ি কবে বন্ধ হবে, এবং পটুয়াখালী যে প্রকল্প আমাদের কিবরিয়া ভাই যেটা বলেছেন চালু নেই, আমি এই প্রকল্প চালুর ব্যাপারে আমি নোট নিয়ে গেলাম, আমি একটু কথা বলবো ইনশাল্লাহ। ভাই যেহেতু বলেছেন, আশা করি আমার নলেজে আসবে এবং আমার পক্ষ থেকে আমি কথা বলবো। আর কাদা ছোড়াছড়ির ব্যাপারে জাতীয় ঐক্য বিনির্মাণে আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমরা জাতীয় নেতা বা এই কর্মীরা জাতীয় নেতৃবৃন্দের পর্যায় থেকে তাদের কথা বলার ক্ষেত্রে সতর্ক হতে হবে, আমি সহ। আর দ্বিতীয় হলো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা মানে ওই আমার ইউনিভার্সিটি, এটা আপনাদের জন্য প্রযোজ্য না, আমার ইউনিভার্সিটিতে বন্ধু বান্ধব ছিল যারা সাংবাদিক, তো বলতো যে এই নিউজটা করলে কেন, আমি জিজ্ঞেস করতাম, তো বললো যে ভাই নিউজ নট ইন নিউজ, মানে নিউজ মানে হলো পজিটিভ। আমি উদাহরণ দিত সে, মানে এটা আপনাদের, সরি আবার বলছেন, আপনাদের জন্য প্রযোজ্য না। বলতো যে সমাজে কত শিশু জন্ম নেয় এইটা আমরা নিউজ করি না, আমরা নিউজ করি কত শিশু মারা গেছে। তা আমি বললাম এটা কারণটা কি? বলছে যে এটাই হচ্ছে পারসেপশন। তা আমি বললাম এখান থেকে একটু বেরিয়ে আসো না ভাই, কয় ভাই সময় লাগবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা নিশ্চয়ই সেখান থেকে বেরিয়ে এসছেন, রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ রাখার জন্য আপনারা একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করেন। আপনারা ধরেন, আমাকে ধরেন, আমি আমাকে দিয়ে শুরু করছি এবং আমার শ্রদ্ধেয় মুরব্বী নাজমুল ভাইকে দিয়ে এখানে রেখে গেলাম, অধ্যাপক ইয়া ভাইকে রেখে গেলাম, আলাউদ্দিন ভাইকে রেখে গেলাম, আলমগীর ভাইকে রেখে গেলাম। আমাদেরকে ধরেন যে আপনি এই কথাটা বলার কারণে আজকে এই বিভেদ, এই অনৈক্য তৈরি হয়েছে, আপনি এটা কেন বললেন,
এটা সাক্ষাৎকার নেন। এই জন্য আমি বলি যে আপনারা একটা প্রেশার গ্রুপ হিসেবে সাংবাদিক বন্ধুগণ যদি ভূমিকা পালন করেন, তাহলে রাজনীতিবিদরা সোজা থাকতে পারবে না। তাদের সোজা রাখার ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন, এবং আপনাদেরও আমরা জাতীয় এবং দায়িত্ববোধ নিয়ে আপনারা দেশপ্রেমের চিত্র নিয়ে কাজ করবেন, নিরপেক্ষতা নিয়ে আপনারা কাজ করবেন, এবং আপনারা ইম্পার্শিয়ালিটি আপনাদের মধ্যে যেটা একটা বড় দায়িত্ববোধ সেটা আপনারা পালন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবার বলছি 3:30 বেজে গেছে, খাবারের সময়। আচ্ছা একটু সরি জি, আচ্ছা একটা যদি আপনার অনুমতি দিলে একটা লাস্ট। ও ডাক্তারদের জি জি প্লিজ। আসেন না আসেন না। তো এটা নিয়ে আমি কথা বলছিলাম ডক্টর লিজার সাথে, উনি আমাকে শোকাস করার কথা বলছিল, ওই পর্যন্ত বিশেষ। আর একটা বিষয় হচ্ছে পটুয়াখালী যে বর্তমান সিভিল সার্জন, তাকে নিয়ে আমি একটা নিউজ করেছিলাম। সেই সিভিল সার্জনের নিউজে আপনি দেখবেন স্পষ্ট হচ্ছে রাস্তায় ছাত্র জনতার বিরুদ্ধে মিছিল করেছে। এই বিষয়ে যদি আপনি দিতেন। এবং আরেকটি বিষয়, এই নিউজটা করার পর আমাদের কিন্তু সাংবাদিক এবং আপনাদের কিন্তু ছাত্র প্রতিনিধি যারা সমন্বয়, তারা তার সাথে যে সুবিধা নেয়, তাদের চেম্বারে ঢুকে চা খায়, সামনে নিয়োগের সুবিধা দেবে, তাদেরকে জি 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 অনেক ধন্যবাদ। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে মেডিকেলের প্রস্তুত তুলেছেন। আমার সহধর্মিণী, আপনাদের মেয়ে কিংবা ভাবি, সে একজন ডাক্তার হওয়ার সুবাদে, এবং আমাদের ডাক্তার কমিউনিটি যারা আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সবগুলোতে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে একটা দলের পক্ষ থেকে বিশেষভাবে ইন্ডিকেট করা হয়েছে দুটা মন্ত্রণালয় বা দুটা উপদেষ্টা ইয়াকে, সেটা হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা জামাত দখল করে ফেলেছে। ব্যাপারটা আসলে তা না, আমরা ভূমিকা রাখার চেষ্টা করছি সেই জায়গায়। বাউফল আমি কিছু কথা বলেছি, আমি আজকে পটুয়াখালীর কথা আমার নলেজে আগে থেকেই কিছু দেওয়া হয়েছে, আপনাদের মাধ্যমে আজকে যেটা জেনেছি, আপনাদের ছোট ভাই হিসাবে আমি দায়িত্ব নিয়ে যাচ্ছি। আমার পক্ষে যতখানি সম্ভব আমরা সবটুকু দিয়ে এই হসপিটালটাকে এখনই যতটা পারা যায় এটাকে আমরা চিকিৎসা সুবিধা যা বাড়ানো যায়, বিশেষ করে ডাক্তার এখানে দেওয়ার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা কথা শুনেছেন এবং আপনারা ক্ষুধা নিয়ে কথা শুনেছেন, এই জন্য আলাদাভাবে আপনাদেরকে অতিরিক্ত কৃতজ্ঞতা জানিয়ে আমাদের জন্য আপনারা দোয়া করবেন। বাংলাদেশ জামাত